গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? বীজ ধানের ঝুড়িটা দাও তো, মাঠে গিয়ে বীজ ধানগুলো ফেলে আসি। আসছি বাবা, আসছি। তা তুমি এই ভোরবেলা মাঠে যাবে, কিছু খেয়ে গেলে হতো না? না গিন্নি, বেশ এসো খাবো। এখন বীজ ধান রোপণের উত্তম সময়, রোদ উঠে গেলে আর রোপণ করা যাবে না। ঠিক আছে, যাও তবে। আমি বরং এদিকে রান্নাটা সেরে ফেলি, ওদিকে ননি আর বাবলু আবার স্কুলে যাবে। মা, ও মা, খিদে পেয়েছে, অনেক খাবার দাও না। ভাতের হাঁড়ি এখনো চড়াইনি বাবা, তুই বস, আমি কটা মুড়ি মেখে দিই বরং। তাই দাও, সাথে একটু গুড় দিও। ঠিক আছে বাবা, তাই দিচ্ছি। এই নে বাছা, মুড়িগুলো খেয়ে নে, আমি গিয়ে ভাত চড়াই। এদিকে ননিটা যে কোথায় গেল, সকালে যে আমাকে একটু সাহায্য করবে তা না, ভোর হতেই পাড়ায় পাড়ায় ঘুরে বেড়াবে। ননিবালা, ও ননিবালা, কোথায় গেলি রে? দিদিকে ঘষেদের আমবাগানে দেখে এসেছি মা। আবার আম কুড়োতে গেলি? ঘোষগিন্নি দেখলে আর উপায় রাখবে না, কতবার না করলো ওদিকে যাস নে। তা মেয়েটা আমার কথা শুনলই না। দাঁড়া, আজ আসুকো। সে কি দিদি, তুমি এতক্ষণ এলে? মা ডেকে ডেকে সারা হচ্ছে। মা ডাকছিল বুঝি? তা বলে দিসনি তো যে আমি ঘোষের বাগানে গিয়েছিলাম? না দিদি, বলিনি। তা আম পেয়েছো? পেয়েছি রে, তবে বড় হয়নি, কেবল তো চৈত্র মাস শুরু হলো, এক্ষুনি কি আর আম বড় হবে? বেশ, তবে মুড়িগুলো খেয়ে আম খাবো কেমন? খাবি খন, এখন দে তো আমাকে এক মুঠো মুড়ি। মা, ও মা, কি রে, আবার কি হলো? দিদি আমার সবগুলো মুড়ি খেয়ে নিয়েছে। ও বাড়ি ফিরেছে? দাঁড়া, আমি আসছি। সে কি রে, তুই মাকে বলে দিলি সব? দাঁড়া, আজ আমি তোকে আম খাওয়াচ্ছি। আহ, কি হলো রে বাবলু, কাঁদছিস কেন? দেখো না, দিদি আমাকে মেরেছে মা। ফের মেরেছে তোকে? দাঁড়া, ও আসুক, ওর পিঠে আজকে লাঠিগুলো আমি ভাঙবো। এখন কান্না বন্ধ করে মুড়িগুলো খা তো দেখি। গিন্নি, আরে ও গিন্নি, বলি সকালবেলায় কি কিছু খেতে দেবে না? খিদে যে পেটটা চুচো করছে। আসছি বাবা, আসছি। সকাল হতে না হতেই তোমার খাওয়ার চিন্তা শুরু হয়ে যায়। বলি ঘরে কিছু আছে নাকি যে তোমাকে দেবো? কিছু নেই বলে এই পান্তাগুলো দিতে হলো। জানো না আমি পান্তা খাই না। ইস, পান্তা নাকি খায় না? বলি কাজ করে টাকা নিয়ে এসো, তাহলে রোজ রোজ পাতে গরম ভাত তুলে দেবো। কাজ কি আমি করি না ভেবেছো? সারাদিন তো কাজের উপরই থাকি। কাজ করে একেবারে মহাভারত শুদ্ধ করে ফেলেছো তো। মুটে মজুর খেটে দশের চাল ছাড়া আর কি আনতে পেরেছো বলো তো? বলি ওপাড়ার বিমল কি সুন্দর চাষবাস করছে, তুমি তো পারতে এইভাবেই চাষ করে ঘরে নতুন ফসল তুলতে। গায়ের সব মানুষ ঘরে ফসল তোলে, আর আমার চেয়ে চেয়ে দেখতে হয়। কি করব গিন্নি বলো? আমার যে চাষের ক্ষেত নেই, কি দিয়ে চাষ করব বলো তো? তো বিমল তো ঠিকই রায়চৌধুরীর কাছ থেকে ক্ষেত বর্গা নিয়ে চাষ করছে, তুমি তা পারো না? সে অনেক টাকা, আর ওনার সব ক্ষেতও বিমলই চাষ করে। আমাকে কি উনি ক্ষেত দেবেন? অবশ্যই দেবে, তুমি বিমলের চেয়ে বেশি খাজনা দেবে ওনাকে। তা এক কথা বলেছ। আমি তবে আজই রায়চৌধুরীর কাছে যাব, গিয়ে দেখি উনি আমাকে বিমলের ক্ষেতগুলো চাষ করতে দেন কিনা। হ্যাঁ গো, তাই করো, তাহলে আমাদের ঘরে কটা ফসল আসবে, আর জয়ার দিমাগটাও একটু কমবে। বাবা রে বাবা, ওর দিমাগে বাড়ির চৌহদ্দির মধ্যে যাওয়া যায় না। বেশ বেশ, তাই যাচ্ছি তবে। নাও, এখন তবে এই পান্তা ভাতগুলোই খেয়ে নাও, আমি গিয়ে বরং ভাত চড়াই। হ্যাঁ রে বাবলু, আজ তুই স্কুলে গেলি না? আজকে স্কুল ছুটি মা, মাস্টার মশাই শহরে গিয়েছে। ও তাই বল, সেই জন্যই সকাল থেকে ননির দেখা পাচ্ছি না। দেখো, গিয়ে কার আমবাগান নয়তো কাঁঠাল বাগানে ঘুরে বেড়াচ্ছে। মেয়েটাকে আমি আর বুঝিয়ে পারলুম না বাপু, এত বড় হয়েছে কিন্তু পাড়া বেড়ানোটা ছাড়েনি। ওই যে রাজকন্যা আসছে, তা কোথায় ছিলেন মা আপনি সারা বেলা? সুভাদের সাথে বিলের ওপারে গিয়েছিলাম মা, ওখানে অনেক কচু গাছ, সেখান থেকে কটা কচুর মুখি তুলে নিয়ে এসেছি। সে কি কথা রে, তুই বিল পাড়ে গিয়েছিলি? কতবার না বললাম গায়ের বাইরে না যেতে, তুই কি আমার কথা শুনবি না রে মেয়ে? গায়ের বাইরে কই মা, বিলটা তো আমাদের গায়েরই। তা এখন এতগুলো মুখে নিয়ে আমি কি করব বলতো? রান্নার জন্য কটা হলেই তো হবে। বাকিগুলো বাড়ির আঙিনায় পুঁতে রাখো মা, ওগুলো থেকে গাছ হলে কচু শাক খাওয়া যাবে।
ঠিক বলেছিস বাবলু, তাহলে আমাদের আর তরকারির অভাব হবে না। ইস, ওসব কচু শাক আর লতি দিয়ে বুঝি সারা বছর খাওয়া যাবে? আমরা না খেলাম, বিক্রি করে তো অন্য তরকারি কেনা যাবে, তাহলে বাবার উপরে চাপটাও কম পড়বে মা। এত বাপ ভক্ত মেয়ে হলে ভালোই হতো, মাঝে মধ্যে যে এই বুদ্ধিগুলো কোথায় যায় তোমার? না, এবার এই মুখিগুলো তুলে নিয়ে এসো। আর বাবলু, তুই ঘর থেকে কোদালটা নিয়ে আয় তো। মুখিগুলো সত্যি বুনবে মা? হ্যাঁ রে, এই মরশুমে কচু বুনলে ভালো ফসল হবে। কথায় আছে, কচু বুনলে ফাগুনে ফলন বাড়ে দ্বিগুণে। গর্তগুলোয় ভালোভাবে মাটি চাপা দিও দিদি, না হলে বৃষ্টির জল জমে মুখিগুলো পচে যাবে। এই ফাল্গুন মাসে বৃষ্টি আসবে না রে গাধা, বৃষ্টি আস্তে আস্তে কচু গাছ বড় হয়ে যাবে। কিন্তু এতে রোজ জল দিতে হবে রে, না হলে মুখি থেকে কচু গাছ বের হবে না। পুকুর তো আমাদের পাশেই আছে মা, আমাদের জলের অভাব হবে না। হ্যাঁ রে, কথায় আছে, জলের ধারে পুঁতলে কচু, কচু হয় 3 হাত উঁচু। সত্যি বলছো মা, আমাদের কচু বাগান এত বড় হবে? হ্যাঁ রে হ্যাঁ, দেখিস অনেক বড় হবে, কিন্তু সেই জন্য পরিশ্রম করতে হবে। এখন যা তো ননি, ঘর থেকে কতগুলো ছাই নিয়ে আয়। সে কি ছাই কেন মা? কথায় আছে জানিস তো, কচু বনে ছড়ালে ছাই, কচুর কোনো সংখ্যা নাই। তার মানে কচু গাছে ছাই দিলে ফলন ভালো হবে? হ্যাঁ রে, হবে। তুমি এত সব জানলে কি করে মা? অন্যরা তো কি করলে কোন ফসল ভালো ফলবে তা তো জানেই না। সাধে কি আর জেনেছি রে মা, কৃষকের ঘরের মেয়ে ছিলাম, ছোটবেলা থেকেই তো কৃষিকাজের সব শিখতে হয়েছে। যা, এখন দুপুর হয়ে গেল, ছাইগুলো নিয়ে আয়, খেতে ছিটিয়ে দিয়ে ঘাটে যাব, তারপর আবার তোর বাবার জন্য খাবার পাঠাতে হবে। বাবা কোথায় গেছে মা? রায়চৌধুরীদের ক্ষেতে চাষ করতে গেছে। ওই ক্ষেতগুলো রায়চৌধুরী তোর বাবাকে দিয়েছে চাষ করার জন্য। তাহলে তো আমাদের ধান, চাল, শাকসবজির আর কোনো অভাবই থাকবে না মা, কি বলো? হ্যাঁ রে, এতদিন পর অভাব বুঝি দূর হলো। আপনি তো সবই জানেন চৌধুরী মশাই, সংসার আর চলে না। আমি তোমার সমস্যাটা বুঝতে পেরেছি গোপাল, কিন্তু আমার কিছু করবার নেই। যা জমি ছিল তা বিমলকে দিয়ে দিয়েছে, ও বীজ ধানও বুনে ফেলেছে। ওর তো অনেক জমি আছে চাষবাসের, আপনি ওর জমিগুলো আমাকে দিয়ে দিন। না হে, বিমলের সাথে আমার চুক্তি হয়েছে, ও চাষ করে একটা অংশ আমাকে দেবে। আমি না হয় তাই দেব, প্রয়োজনে বিমলের থেকে বেশি দেব। তবুও আপনি ওর জমিগুলো আমাকে দিন, না হলে এবছর বউ বাচ্চা নিয়ে না খেয়ে থাকতে হবে। তুমি আমাকে কি মুশকিলে ফেললে গোপাল। আচ্ছা ঠিক আছে, এত করে যখন বলছো আমি বিমলকে বলে দেব। আপনার দয়া শরীর রায়মশাই, সব ঠিক থাকলে আমি কাল থেকে হাল চাষ শুরু করব। বেশ, তাই করো। আমি বিমলকে বলবো আমার জমিতে চাষ না করতে। বাবা, ও বাবা, তোমার কাজ কত দূর? আমাদের বাড়ি ফিরতে হবে যে। ফিরবো বাবা ফিরবো, আমি হাতের কাজগুলো শেষ করিনি। কি হে বিমল, কি করছো? এই তো বীজ ধান খেতে ফেললাম কেবল, এখন সার দিচ্ছি। বেশ বেশ ভালো, আমার তাহলে সুবিধাই হলো। তোমার সুবিধা হলো মানে? আমি চাষ করলে তোমার কেন সুবিধা হবে? ও, এখনো খবর পাওনি তুমি? রায়চৌধুরী যে জমিগুলো আমাকে দিয়ে দিয়েছে চাষ করতে। কি বলছো কি? রায়মশাই তোমাকে জমি দেবে কিভাবে? ওনার জমি যে আমি চাষ করছি। আরে সেগুলোই দিয়েছে, তোমাকে উনি আর জমি দেবে না, বুঝলে? তুমি আমার সাথে রসিকতা করছো গোপাল দাদা, জমি জমা নিয়ে রসিকতা করা ঠিক না। আরে রসিকতা মনে হলে রায়চৌধুরীর কাছে যাও, তিনি তোমাকে সব বলে দেবেন। বেশ, তবে যাচ্ছি আমি। বাবা, ও বাবা, কোথায় যাচ্ছ তুমি? আমিও যাবো তোমার সাথে। সে কি কথা? তা রায়চৌধুরী তোমাকে কি বললো তখন? কি আর বলবে, গোপাল দাদা যা বললো উনিও তাই বললেন, ওনার সব জমি গোপালকে দিয়ে দিয়েছেন। এটা কেমন অনাচার? তোমাকে দিয়ে জমি চাষ করিয়ে সেগুলো আরেকজনকে দিল কেন? গোপাল দাদা নাকি ওনাকে আমার থেকে বেশি খাজনা দেবে, সেজন্য একবার মনে হয়েছিল ওর থেকে বেশি খাজনা দিয়ে আমি নেব, কিন্তু না না, তার আর দরকার নেই। ও জমিতে এমনি ফসল তেমন হয় না, তাছাড়া এই মরশুমে খরা হবে। খরা হবে তুমি কি করে জানলে? কৃষকের মেয়ে আমি, গাছপালার লক্ষণ দেখেই বুঝেছি। তাছাড়া এই মাসের হিসেব মিলছে না এই বছর। মাসের হিসেব মিলছে না? এ আবার কেমন কথা? কথায় আছে, 5 রবি মাসে পায়, ঝড়ায় কিংবা খরায় যায়। এ মাসে তো 5টি রবিবার গেছে, তার মানে এ মৌসুমে খরা হবে। হ্যাঁ গো, তারই আভাস পাচ্ছি। তাহলে তো আগে থেকে সবকিছু জোগাড় করে রাখতে হবে, খরা এলে খাবারের অভাব হতে পারে। সেই জন্যই তো বলছি, তুমি একবার শহরে গিয়ে ঘুরে এসো। যদি ওখানে একটা কাজ পাও তবে হালে খানিক জল পাওয়া যাবে। তাছাড়া বাড়ির পাশের কচু বাগানটা খুব ভালো হয়েছে, কদিন পর থেকে কচু শাক আর লতি বিক্রি করা যাবে। আমি না হয় শহরে গেলাম, কিন্তু ওই কচু বাগান দিয়ে কি আর সংসার চলবে? বড়জোর কটা শাক পাতা খাওয়া যাবে।
ও নিয়ে তুমি চিন্তা করো না, এই কচু বাগানই একদিন এই সংসারের অবলম্বন হবে। তুমি শহরে গিয়ে দেখো কিছু করতে পারো কিনা, শুধু শুধু বসে থেকে তো কোনো লাভ নেই। বেশ, আমি কালই শহরে যাব। অনেক রাত হয়েছে, এখন চলো ঘুমাতে যাই। আমি যাই গিন্নি, তোমরা সাবধানে থেকো। গিয়ে তোমাদের চিঠি দেবো, কেমন? আর কাজ না পেলে বাড়ি চলে আসবে, শুধু শুধু ওখানে পড়ে থাকার দরকার নেই গো। ঠিক আছে গিন্নি, ছেলে মেয়েগুলোকে দেখে রেখো। বাবলু আর ননি, তোরা বাইরে বাইরে ঘুরবি না, মায়ের কাজে সাহায্য করবি, কেমন? না বাবা, আমরা এখন থেকে আর বাইরে বাইরে ঘুরবো না, মায়ের কচু বাগানে কাজ করব। এই তো আমার লক্ষ্মী মেয়ে। থাকো তোমরা, তবে আমি গেলাম। হে ভগবান, তুমি ওকে একটা কাজ জুটিয়ে দিও, না হলে ছেলে মেয়েগুলোকে নিয়ে একেবারে সাগরে পড়ে যাব। তুমি চিন্তা করো না মা, দেখবে বাবা ভালো কাজ পাবে আর আমাদের কচু বাগান থেকেও অনেক টাকা আয় হবে। হ্যাঁ রে, কচু বাগানে যে অনেক কাজ বাকি আছে এখনো, সকাল থেকে জল দেওয়া হয়নি। তাই যা মা তোরা, বৃষ্টি বাদলা তো দেখা নেই, পুকুর থেকে জল তুলে কচু গাছগুলোতে দিয়ে গিয়ে আমি তোদের জন্য দুপুরের খাবার রান্না করি বরং। চলো দিদি, কাজে লেগে পড়ি, রোদ উঠতে শুরু করেছে, এক্ষুনি জল দেওয়ার উত্তম সময়। ডাবলু, আমি বাগানে নিড়ানি দিচ্ছি, তুই ঘাট থেকে জল নিয়ে আয়, গাছগুলোতে জল দিতে হবে। কালই না জল দিলাম দিদি, এর মধ্যে আবার জল কেন? আরে দেখছিস না কচু পাতাগুলো কেমন হলুদ হয়ে যাচ্ছে, এখন জল না দিলে কচু গাছগুলো মরে যাবে যে। হ্যাঁ রে দিদি, তাই তো দেখছি। তুই কাজ কর, আমি এখনই জল এনে কচু গাছে দিচ্ছি। বাবলু, এই বাবলু, দেখে যা এখনই। কি হয়েছে দিদি? দেখ দেখ, কচু গাছে লতি ধরেছে। তাই তো দেখছি, আমাদের কচু গাছে লতি এসেছে। আরে দেখ দেখ, অন্য গাছগুলোতেও লতি ধরেছে রে। হ্যাঁ রে, ছোট বড় সব গাছে লতি ধরেছে। দাঁড়া, আমি মাকে ডেকে আনছি। মা, ও মা, কোথায় গেলে? কিরে, কি হলোটা কি? আরে কোথায় নিয়ে চলেছিস আমাকে? একটিবার আমার সাথে এসো মা, দেখে যাও কি হয়েছে। কি হয়েছে ননি, কি দেখেছিস তোরা? মা, কচু গাছে লতি ধরেছে। তাই তো রে, আরে এগুলো তো কদিন পরই তোলা যাবে। তখন আমরা ওগুলো বিক্রি করব মা। তাই করতে হবে রে, ঘরে চাল নেই, এই লতি বিক্রি করে কটা চাল কিনতে হবে, কিন্তু ওগুলো কি লোকে নেবে? অবশ্যই নেবে মা, আর না নিলে আমরা স্টেশনের হাটে নিয়ে যাব, ওখানে শহরের বাবুরা আসে, ওরা দেখে ঠিকই নিয়ে যাবে। বেশ, তবে কটা শাক পাতাও নিয়ে যাস। আর বাবলু, তুই আয় তো আমার সাথে, একবার পোস্ট অফিসে যেতে হবে, তোর বাবার কোনো চিঠি আসলো কিনা একবার দেখতে হবে রে। চিঠি আসেনি মা, আসলে পোস্টমাস্টার দিয়ে যাবে বললো। কি যে হলো লোকটার, এতদিন হয়েছে শহরে গেল, এখনো একটা চিঠি পাঠায়নি, কাজ না পেলে তো ফিরে আসবে। বাবার কোনো বিপদ আপদ হলো না তো মা? এতদিন যোগাযোগ না করে থাকার মানুষ তো তিনি নন। সেই চিন্তাই তো করছি রে মা, বিধাতা যেন কোনো বিপদ আপদ না দেয়। নে এখন চল, তোরা হাত মুখ ধুয়ে স্কুলে যা, অনেক দিন স্কুল ফাঁকি দেওয়া হয়েছে, বাবা জানতে পারলে কিন্তু খুব রাগ করবে। ননে, ও ননে, কোথায় গেলি মা? তাড়াতাড়ি আয় তো এদিকে। একটা ব্যাগ নিয়ে এসেছি মা, ফেরার পথে তো চাল ডাল কিনে নিয়ে আসতে হবে। তা ভালো করেছিস মা, কিন্তু এই লতি বিক্রি হবে কিনা কে জানে। প্রথম দিনেই এতটা হতাশ হচ্ছ কেন মা? গিয়েই দেখি না কি হয়। চল দিদি, আর দেরি করে কাজ নেই, অনেকটা পথ আবার যেতে হবে। তাই চল মা, তুমি ঝুড়িগুলো আমাদের মাথায় তুলে দাও তো। ছেলে মেয়েগুলো হাটে গেছে, যাই এই সুযোগে ঘরের কাজগুলো সেরে রান্নাটা শুরু করি, ওরা আসলে আবার খেতে দিতে হবে। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে? দেখো আমি এসেছি। সে কি গো, এতদিন পর তুমি কোথা থেকে এলে? আমরা সেই তোমার যাওয়ার দিন থেকে চিন্তা করছি। আর বলো না গিন্নি, ডাকাতের পাল্লায় পড়ে গেছিলাম, পড়ে কোনোভাবে পালিয়ে প্রাণটা নিয়ে এসেছি আমি। সে কি কথা, কি হয়েছিল গো? শহরে গিয়ে এক মহাজনের ওদিকে কাজ নিয়েছি। প্রথম কয়েকদিন ভালোই ছিল, কিন্তু দুদিন কাজ করে টাকা চাইতেই আমাকে ওরা একটা কারখানার ভেতরে আটকে রাখলো। কাজ না করলে খেতে দিত না। অবশেষে একজনের সহযোগিতায় ওখান থেকে পালিয়ে এসেছি। সে কি কাণ্ড! তা থানা পুলিশ করনি এই নিয়ে? কিভাবে করব বলো, ওখানে কেউ চেনা পরিচিত নেই, গায়ের মানুষ। আমি কি এত আইন আদালত চিনি? ভালোই হয়েছে চলে এসেছো, পরে না জানি কোন বিপদে আবার পড়তে। আমি খুব ক্লান্ত গিন্নি, আমাকে কিছু খাবার দাও, কতদিন যে পেট পুরে খাই না। তুমি ঘরে এসো, আমি খাবার দিচ্ছি, খাবারটা খেয়ে নিয়ে স্নান করে এসো, তারপরে ঘুম দাও। তাই চলো।
মা গো মা, হাটে এসে যে একটা জিনিস কিনবো সেই উপায়ও নেই, সব জিনিসের দামই যে আগুন। কিনবে কিভাবে মাসি? খরায় যে এবছর ভালো ফসল হয়নি, তাই তো সব জিনিসের দাম এত বেশি। তা শাক পাতা যে খাবো সেই উপায়ও নেই রে মা, মাঠে ঘাটে ঘুরে একটু শাক পাওয়া যায় না। আমরা কচু শাক নিয়ে এসেছি, এগুলো কিনে নাও। তাই কিনতে হবে দেখছি। তা দাম কত কচুর আঁটির? বেশি নয়, কচুর শাক 5 টাকা আর কচুর লতি 10 টাকা। তাহলে আমাকে ওই 1 আঁটি করে শাক আর 1 আঁটি লতি দে তো মা। এই নে মা, তোর টাকাটা ধর। সে কি খুকি, এই খরায় এত তরতাজা শাক কোথায় পেলে? এটা আমাদের বাগানের শাক, লাগবে আপনার? দাও দাও, আমাকে সবটুকু দিয়ে দাও, আমার কচু শাকের খুব দরকার। এত শাক নিয়ে আপনি কি করবেন? সে তোমাদের জানতে হবে না, তুমি শাক দাও, কত টাকায় বিক্রি করছো বলো। ওর কাছে শাক বিক্রি করো না দিদি, ও আমাদের কাছ থেকে কম দামে কিনে মানুষের কাছে বেশি দামে বিক্রি করবে। ঠিক আছে, দাঁড়া, ওকে বিদেয় করছি এক্ষুনি। এসব বিড়বিড় করছো তোমরা, হ্যাঁ? আমরা 2 আঁটির বেশি শাক বিক্রি করব না। কেন? টাকা দিলে আমি যত আঁটি খুশি তত আঁটি নিতে পারি। আমাদের কেবল টাকার চিন্তা করলে হবে না, গায়ের সবার কথা ভাবতে হবে। আমরা চাই কম দামে সবাই শাক এবং লতি পাক। বাহ 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 বাহ, এই ছেলে মেয়েগুলো দেখছি অল্প বয়সে ব্যবসায়ী হয়ে উঠেছে। ঠিক আছে, তবে আমাকে 1 আঁটি শাক এবং 1 আঁটি লতি দাও, বাড়িতে নিয়ে গিয়ে শাক এবং লতি খাবো। সন্ধে হয়ে এলো, ছেলে মেয়েগুলো এখনো তো ফিরলো না গিন্নি। আরে ফিরবে ফিরবে, এতগুলো শাক নিয়ে গেছে, বিক্রি করতে তো সময় লাগবে। ওই তো ওরা আসছে। মা, ও মা, দেখো সব কচু শাক বিক্রি করেছি। সে কি রে, এর মধ্যে সব খালি হয়ে গেল? তা কত টাকার বিক্রি করলি রে? 200 টাকা মা, 100 টাকা দিয়ে হাট বাজার করেছি। আর এই নাও বাকি টাকাটা। ভালো হয়েছে গিন্নি, এখন আর তোমার কোনো কষ্ট থাকবে না। তুমি এতদিন পর এলে বাবা, কোথায় ছিলে তুমি? সে অনেক কথা বাবা, পরে তোদের বলবো। যাক, তুমি এসেছো তাতেই আমরা খুশি বাবা, তোমায় আর কোথাও যেতে দেব না। না রে, আমি আর কোথাও যাব না, তোর মায়ের কচু বাগানে কাজ করব আর তোদের নিয়ে বাজারে কচু বিক্রি করে আসবো। তাহলে তো আমাদের কচু বাগানটাকেও বড় করতে হবে, সেখানে আমরা আরো কচু রোপণ করব। হ্যাঁ গিন্নি, কথায় আছে ওল কচু মান 3ই সমান। ও বৌ, বাড়ি আছো? কে কে এলো? আমরা বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি। আরে কি বিপদ গো গোপাল দাদা? রায়চৌধুরী জমি করে শুনলাম খুব সুখে আছো। আর সুখ রে, ওই জমি আমার সব কেড়ে নিয়েছে, টাকা পয়সা সব ওই জমিতে ঢেলেছি, কিন্তু খরায় একটা ফসলও পাইনি। যাক, খরাটা তাহলে তোমাদের উপর দিয়েই গিয়েছে। ক্ষেতগুলো আমরা চাষ করলে আজ না খেয়ে থাকতে হতো। আমরা না খেয়েই আছি রে বউ, আমাদের কষের চাল দে না। চাল সে তো অল্প কিনে আনলাম, তা আমাদের কয়েকদিনই যাবে কেবল। দিয়ে দাও গিন্নি, ওখান থেকে কিছুটা দিয়ে দাও, তোমার বাগান থেকে কচু শাক বিক্রি করে আমরা আবার চাল ডাল কিনবো। বেশ, এই নাও। বাঁচালি বউ, আমাদের বড় বাঁচালি, না হলে মেয়েগুলো না খেয়ে থাকতো রে। চাষি বউ থাকতে কেউ না খেয়ে থাকবে না। দাঁড়াও, কটা কুচু শাক নিয়ে যাও, শুধু শুধু সেদ্ধ চাল কিভাবে খাবে? যাক বউ, কচু বাগানটা করে খুব ভালো করেছো। তোমার মতো চাষি বউ সবার ঘরে থাকা দরকার গো। আমি তো ফেঁসে গেছি। হ্যাঁ গো, এখন থেকে আমিও ওর দেখা দেখি কচু বাগান করব।